অনুষ্ঠানে রান্না হয়, এই এখন নিয়ে খাওয়া চলছে। প্রত্যেকদিন 6 রকমের ভোগ হয়? আচ্ছা, আপনি কি রান্না করেন? আমি রান্না করি। আচ্ছা, হয় একটা পোস্ত হয়। আচ্ছা, 7 রকম ভাজা। নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চেনা অতিথির নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন সকাল 6টা। আমি এলাম একটিবার ছাদের উপরে। গতকাল রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তার জন্য আজকে আকাশটা একদম অন্যরকম, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে আমি যখন ছাদে আসছিলাম, আমার পিছন পিছন ও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। তো ওকে তো আপনারা চেনেনই, ও হচ্ছে সায়ন। তো এখন আমরা দুজনেই ছাদের উপরে রয়েছি। হাই করে দেখটা। হাই। আমি প্রত্যেক দিনই বাড়ির ছাদ থেকে একবার আকাশটা দেখি, আর আজও দেখলাম। তবে আজকে আকাশটা তো কালো, আর তার সাথে সূর্যের রংটাও লাল রঙের, দেখতে বেশ সুন্দরই লাগছে। তবে এখন আমাদের এই কার্তিক মাসে প্রত্যেক দিনই নগর কীর্তন বের হয় সকালের দিকে। আজও তাই বেরিয়েছে নগর পরিক্রমায়। আর বড় হয় না। আজকে সকালে জলখাবারে হবে মুড়ির সাথে কুমড়ো আলুর তরকারি, আর তাই আমি প্রথমেই কুমড়ো আর আলুটাকে কেটে রেখেছিলাম, একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, একটু গোটা জিরে আর একটা বিড়ি কলাইয়ের বড়ি ভেঙে দিয়ে দিয়েছিলাম। তারপর কুমড়ো আর আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করলাম। তারপর দিলাম তাতে একটু নুন আর একটু হলুদ। তারপর আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবার পর যখন একটুখানি রং হয়ে আসলো, তখন তাতে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো মশলা, আর তার সাথে দিলাম একটুখানি সবজি মশলা। তবে আজকে আমি কোনো বাটা মশলার ব্যবহার করিনি। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8:30 মতো। এরপরই এই কুমড়ো সবজিটা হয়ে গেলে যাব স্নানে। স্নান সেরে এসে তারপর পরিশুদ্ধ পোশাক পরে যাব আজকে খয়রাশোলে। তবে খয়রাশোলে কী জন্য যাচ্ছি সেটা আজকের কারণটা একটু অন্যরকম। অন্যান্য দিন যখন যাই তখন হয় টিউশনের জন্য যেতাম অথবা কোনো কাজের জন্য, কিন্তু আজ যাব পুরো বেড়াতে। স্নান সেরে জলখাবার খেয়ে এই চুড়িদারটা পরে আমি তৈরি হয়ে গেলাম। আমাদের তো আগে থেকেই গাড়ি বুকিং করা ছিল, সেই কারণে তেমন একটা অসুবিধা নেই। সকাল 10টা নাগাদ গাড়ি এসে দাঁড়াবে। এদিকে আমি, ভাইপো, মা তিনজনেই তৈরি হয়ে গেছি, আর আমাদের পাড়ার আরও কয়েকজন কাকিমারা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে খয়রাশোলে। চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা ওই 10টা 10 নাগাদ। আমি আর আমার ভাইপো যাচ্ছি, আর মা আগেই গেছে। চলুন। আমাদের বাড়ির সামনে যেহেতু কাঁচা রাস্তা, সেই জন্য এই রাস্তাটা অতটাও ভিড় হয় না, প্রায় সময়ই ফাঁকা ফাঁকাই থাকে। চলুন, এই যে টোটোটাতে সবাই এখন উঠে বসেছে। মা, কাকিমা আর একটা জ্যাঠিমাও আছে, আর রয়েছে মিঠু আর গৌরাঙ্গ, দুজনেই রয়েছে। আর আমিও এবার বসে পড়ি। এই যে জায়গাটা ফাঁকা রয়েছে, এখানেই আমি বসে পড়লাম, আর তারপর বেরিয়ে পড়লাম আমরা সবাই। বহুদিন পর এভাবে সবাই মিলে আবারও একটা জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়েছি। আমাদের গ্রামের আশেপাশে কোনো গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয়, এভাবেই আমরা কখনো টোটো বা কখনো অটো ভাড়া করে যাই। তো সবাই মিলে গেলে একটা আনন্দও লাগে। আর আজকে যেহেতু সকাল থেকেই আকাশটা একদম পরিষ্কার, তাই বাইরে হাওয়াটাও ভীষণ সুন্দর দিচ্ছিল। এটা হচ্ছে আমাদের হিংলো ড্যাম। এর নিচ দিয়ে বয়ে গেছে হিংলো নদী, সেই থেকে এই বাঁধটির নামও হিংলো ড্যাম। প্রতি বছর জানুয়ারি মাসের সময় এই জায়গাটা ভরে ওঠে। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে পিকনিক করতে আসেন। আমিও গত বছর আমার স্টুডেন্টদেরকে এখানেই নিয়ে এসেছিলাম। তবে আমাদের এই হিংলো ড্যামটির পরিচিতি খুব একটা না থাকলেও বাংলা সিনেমা চরকির পুরো শুটিংটাই এখান থেকেই করা হয়েছে। টোটোতে বসে গল্প করতে করতে 1 ঘন্টার মাথায় আমরা এসে পৌঁছালাম খয়রাশোলে। এবং আজকে আমাদের এই লক্ষ্য ছিল খয়রাশোলে পৌঁছানো। ওই যে দেখেছেন দূরে ট্যুরিস্ট বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে রয়েছে কিছু গাড়ি। আমরা ঢুকে পড়েছি। তবে সব দোকানগুলো এখনও পর্যন্ত খোলেনি, কারণ এখন তো সকালবেলা। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। টোটো থেকে নেমে আমরা সকলে মিলে একটু হাঁটতে শুরু করলাম। আর মন্দিরে ঢোকার ঠিক কিছুটা আগেই একজন দাদু আমাদের সবার কপালে তিলক দিয়ে দিচ্ছিলেন। তবে অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যক্তিরা এসেছেন,
আর এখন তো সবে মাত্র বাজে 11টা, এরপর আরও ভিড় হবে এখানে। তবে রাস্তাটা দেখাতে দেখাতেই আপনাদেরকে নিয়ে যায়। ওই যে দূরে দেখেছেন মানুষের কত ভিড়, কত সমাগম হয়েছে মানুষের। এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী বলরাম প্রভু জিউয়ের শ্রীমন্দির। এই সামনের চত্বরটাতে এখন চলছে ঢাকিদের বাদ্য বাজানো। প্রত্যেক বছরই প্রচুর ঢাকি বাইরে থেকে আসেন এবং এখানে মহাসমারোহে উৎসব অনুষ্ঠিত হয়। বহু মহিলা ঢাকি এসেছেন বাইরে থেকে। এখন আমাদের শ্রী শ্রী বলরাম প্রভু জিউয়ের শ্রীমন্দিরের সামনের চত্বরে চলছে ঢাকির নৃত্যলীলা। ঢাকের তালে তালে পুরো ছন্দে ছন্দে ভরে উঠেছে চারিদিক। বহু জায়গা থেকে বহু মানুষজন এসেছেন এই অনুষ্ঠানে সামিল হতে। অনেকের এখানে গুরুর বাড়ি, আবার অনেকেই শুধুমাত্র পরিদর্শনেই আসেন। তবে শোনা গেছে ইতিহাস ঘেঁটে দিল্লিতে লোদি বংশের শাসনের সময় থেকেই নাকি এখানে এই অনুষ্ঠান সূচনা শুরু হয়। বৃন্দাবন থেকে এই বলরাম মন্দিরের বলরামকে নিয়ে আসা হয়েছে। তারপর থেকেই এখানে ছোটোখাটোভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হতো, কিন্তু গত 100 বছর ধরে এখানে এইভাবেই মহাসমারোহে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেতরের চারিদিকটাতে এখন চলছে এখানে কীর্তন গান। তবে এখানে যিনি কীর্তন করতে এসেছিলেন তিনি আমাদের গ্রামেও 1 বছর গেছেন কীর্তন করতে। চলুন, মন্দিরের সামনাসামনি আমরা এসে পৌঁছেছি, আপনাদেরকেও দেখায় আমাদের বলরামের মিষ্টি মুখখানা। আট থেকে 80 সকলেই আসেন এদিন বলরামকে দর্শন করতে। এদিন বলরাম তার শ্রীমন্দির থেকে বাইরে গোচারণ করেন এবং গোষ্ঠে গিয়ে গমন করেন। এখানে যিনি কীর্তন গান করছিলেন তার কীর্তন এখন প্রায় শেষ হবার মুখেই, তাই বহু মানুষ গভীর আগ্রহে এবং মনের আনন্দে বসে কীর্তন গান উপভোগ করছেন। আর তার থেকে একটু আগেই এখানে দেওয়া হচ্ছে বলরাম প্রভুর মূর্তি। যেহেতু ওখানে বলরামের ছবি তোলা নিষেধ ছিল, তাই এখান থেকে চাইলে বলরামের ছবিগুলো সংগ্রহ করা যাচ্ছে। মন্দিরের সামনের চত্বরটায় এখন বাদ্য বাজছে। এখানে যে বলরামের মূর্তিটি রয়েছে সেটি প্রায় 500 বছরের পুরানো একটা বিগ্রহ। কিছুক্ষণের মধ্যেই বলরামের সিংহাসনটি মন্দির থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়। এটিই হলো সেই সিংহাসন যেটিতে করে ভগবান বলরাম এখন যাবেন গোষ্ঠে। আর এদিকে সমস্ত ঢাকিরাই এখন মন্দিরের সামনে চলে এসেছেন। এখানেই এখন অনুষ্ঠান হবে বাদ্য বাজনা। ঢাকের বাদ্য শুনে সবার মন আনন্দে থই থই করে। বাচ্চাটিকে আপনারা দেখছেন, এই বাচ্চাটি ঢাকের তালে তালে খুব সুন্দর নাচ করছিল, কিন্তু ঢাকিদের একটু অসুবিধা হচ্ছিল বলে ছেলেটির বাবা ছেলেটিকে ওখান থেকে সরিয়ে নেয়। আর এদিকে আবারও শুরু হয় অনুষ্ঠান। কি সুন্দর বাচ্চাটিকে লাগছে দেখুন, পুরো বলরামের মতো। চলুন, এদিকে 15 মিনিট মতো ঢাক বাজানো হয়েছে, আর তারপরই এখন বলরাম বের হবার জন্য সকলেই প্রস্তুত হয়েছেন। বলরামকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহে অপেক্ষা করছেন। ওই যে আমাদের বলরামকে এখন শ্রীমন্দির থেকে বাইরে বার করা হয়েছে। এখন শ্রীমন্দির থেকে সামনের চত্বরটা পর্যন্ত বলরাম কোলে কোলেই যাবে, একটু আনন্দে নৃত্যের সাথে সাথে। বহু মানুষের উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং তার পাশাপাশি বাদ্য বাজনা বাজিয়ে বলরামকে নিয়ে যাওয়া হচ্ছে। ভগবান বলরামকে নিয়ে আসা হয়েছে বৃন্দাবন থেকে। তারপর থেকে এই শ্রীমন্দিরই হলো ভগবান বলরামের আদর্শ স্থান। এখন বর্তমানে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় ঠাকুর বাড়ির সমিতির দ্বারা। প্রত্যেক বছর গোপাষ্টমী তিথিতে ভগবান বলরাম তার শ্রীমন্দির থেকে বেরিয়ে গোষ্ঠে গিয়ে বিচরণ করেন। এই উপলক্ষে এখানে 4 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়, যেটি গোষ্ঠ মেলা নামেই অনেকাংশে পরিচিত, এবং এটি হলো আমাদের আশেপাশের গ্রামাঞ্চলের মধ্যে সবথেকে বড় মেলা। তবে ভগবান বলরামের জন্য এখানে প্রত্যেক দিনই অন্নভোগ রান্নার আয়োজন রয়েছে।
ভগবান বলরাম যে সমস্ত গয়নাগুলি পরে রয়েছেন এখানে সবগুলি সোনার গয়না, এমনকি তার হাতে যে বাঁশিটা রয়েছে সেটিও সোনার। বেশ আনন্দ উত্তেজনায় ভগবানের মুখ পরিদর্শনের জন্য বহু পুণ্যার্থীর সহযোগে বলরাম এখন যাচ্ছেন গোষ্ঠে। আসুন আপনাদেরকেও দেখায় সেই হই হুল্লোড় মাতামাতি। এইখানে রান্না হয়? ও, এই জায়গাটা হচ্ছে আমাদের বলরাম প্রভুর রান্নার মন্দির, রন্ধনশালা। ওই ভিতর দিকে ভোগ রান্না হয়। এইটা হচ্ছে আর এখানে পাওয়া যায় চরণামৃত বলরামজির। আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল মন্দিরটা। বলরামের জন্য প্রত্যেক দিন ভোগ রান্না করেন, তার সাথে দেখা হয়ে গেল। আসুন কথা বলি। রন্ধনশালা বিষয়ে কিছু যদি বলেন। অন্য 6টা ভোগ হয়, আটটা চালের অন্ন হয়। এই এখন নিয়ম সভা চলছে। প্রত্যেকদিন 6 রকমের ভোগ হয়? হ্যাঁ। আচ্ছা, আপনি কি রান্না করেন? আমি রান্না করি। হ্যাঁ, আচ্ছা একটা হয়, একটা পোস্ত হয়, আচ্ছা 7 রকম ভাজা হয়, মুগের ডাল হয়, তারপরে ওরফের ডাল হয়, এখন কলার ডাল হয় না, হুম তার পায়েস হয়। এবার আমাদের রবীন্দ্রবাবু আসলের অন্ন হয় এমনিতে। আচ্ছা আচ্ছা কার্তিক মাস, তারপরে অগ্রিম মাস দিয়ে পড়লো তো পুষ্পটা, সেখানে আমরা ভাত বলি না, আমরা বলি অন্ন। অন্ন, আচ্ছা অন্নের ভাত। আচ্ছা। আর আর 100 লোক হয়, 50ও হয়। এই কালকে যেমন ধরো একজনের সেবা অনেক শিশু আছে, এবং কালকে ভোগ অত দিতে পারবো না, 6টি ভোগ আমি একাই করি। আচ্ছা, আর প্রভু যে মেন মন্দির থেকে গিয়ে ওই গোষ্ঠতে গিয়ে বসেন, কদিনের জন্য থাকেন ওখানে? ওইখানে আজকে চলে আসবে 10টার সময়। আজকে 10টার সময় চলে আসবে, রাত্রি 10টায়? এখানে ভোগ হবে খাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আজকের প্রসাদেও তাহলে 6 রকমের অন্নই আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আচ্ছা। অনেক লোক হয়। আজকে বাইরে যারা হ্যাঁ দেখাই। লাটসালে যারা থাকে, হ্যাঁ তারা লাটসালা থেকে এখানে মানে খায় এবং লাটসালাতে শুয়ে থাকে। আচ্ছা ঠিক আছে। এখানে ভাই আমি সবাইকে দিই। আচ্ছা ধন্যবাদ। একটা ঘরে যে প্রসাদ দেয় আমি সবাইকে বিতরণ করি। ধন্যবাদ। হ্যাঁ খুব সুন্দর, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই আকাশে বৃষ্টি শুরু হলো। সকালবেলা বেরিয়েছিলাম যখন, তখন আকাশটা ছিল পরিষ্কার, কিন্তু এখন আকাশটা বেশ কালো। তারপর বলরামের প্রসাদ খেয়ে আমরা আরেকবার মন্দিরটাতে এলাম, একটুখানি বসে তারপর গেলাম মেলার দিকে। চলুন তাহলে মেলার দিকে যাওয়া যাক। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।